প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, অভিজ্ঞতা 2 অর্থাৎ পূর্ণ সংখ্যার জগৎ এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত সেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, শুরুতেই আমরা সেই বিষয়গুলো একটু জেনে নিই। হাবিব, তুমি বলো, আমরা গত সেশনে পূর্ণ সংখ্যার জগতের কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ হাবিব, উত্তর সঠিক হয়েছে। আমরা একটু জেনে নিই, আমরা সংখ্যা রেখায় কীভাবে পূর্ণ সংখ্যা স্থাপন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা অনেক বড় একটা রেখা নিয়েছিলাম, মাঝখানে শূন্য নিয়েছিলাম। আমরা এই শূন্যটা সংখ্যা রেখাটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছিলে, এদিকে ডান অংশ এদিকে বাম অংশ, দুই অংশে বিভক্ত হয়েছিল। এরপর ডান দিকে আমরা ধনাত্মক, এদিকে সীমাহীনভাবে বিস্তৃত ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যা ধরেছিলাম। তারপর সমান দূরত্ব বজায় রেখে আমরা ডান দিকে রেখাংশটাকে কিছু অংশে বিভক্ত করেছিলাম এবং বাম দিকের অংশটাকেও সমান দূরত্ব বজায় রেখে বেশ কয়েকটা খণ্ডে বিভক্ত করেছিলাম। তারপর এইগুলোকে আমরা 1 2 3 4 5 6 এভাবে সংখ্যা দ্বারা চিহ্নিত করেছিলাম এবং বাম দিকে এগুলোকে ঋণাত্মক সংখ্যা যেহেতু -1 -2 -3 এভাবে চিহ্নিত করেছিলাম। আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম, সেটা হচ্ছে, আচ্ছা, এটার কিন্তু ডান দিকে ধনাত্মক পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত এবং বাম দিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, এগুলো আমরা বলেছিলাম যে এদিকে পজিটিভ ইনফিনিটি এটা না দিলেও চলবে আমাদের, কারণ এমনি ডান দিকে ধনাত্মককে নির্দেশ করে, এই কারণে এটা পজিটিভ ইনফিনিটি না দিলেও চলবে, তবে দিয়ে ভালো। আর বাম দিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তারপর আমরা কিভাবে সংখ্যা রেখায় 2 চিহ্নিত করতে হবে, কিভাবে সংখ্যা রেখায় -6 চিহ্নিত করতে হবে, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। যে প্রথমে এখানে শূন্যতে একটা বিন্দু নিতে হবে, তারপরে যেহেতু -6 চিহ্নিত করতে হবে, এই শূন্য থেকে 1 2 3 4 5 6 করে এখানে আসতে হবে। তো আমরা -6 চিহ্নিত করেছিলাম এইভাবে, এটা হচ্ছে -6। তো এভাবে সংখ্যা রেখা আমরা বিভিন্ন সংখ্যা চিহ্নিত করেছিলাম। এরপর আমরা একটা একক কাজ করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সংখ্যা রেখা কীভাবে স্থাপন করতে হয় সেই বিষয়গুলো আমরা একক কাজ হিসেবে কাজ করেছিলাম। আমরা আজকে নতুন সেশন শুরু করতে চাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্রম। এই যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 অথবা শূন্যের বাম দিকে -1 -2 -3 -4 -5 এভাবে সংখ্যাগুলো লিখে থাকি। এই সংখ্যাগুলোর কোনটা বড় কোনটা ছোট এই বিষয়গুলো নিয়ে জানব, সংখ্যার ক্রম সম্পর্কে জানব। আমরা সংখ্যার ক্রম সম্পর্কে জানতেই রমা এবং রানী, এই রমা এবং রানীর একটু গল্প শুনে নিতে চাই। রমা এবং রানী, তোমাদের বইতেও খুব সুন্দর গল্পটা দিয়েছে। তাদের গ্রামে এরকম একটা সুন্দর পুকুর আছে, সেই পুকুরে সিঁড়ি বাঁধানো আছে, অর্থাৎ ঘাট সিঁড়ি দিয়ে বাঁধানো। পুকুরের পার হতে নিচতলা পর্যন্ত 10টি ধাপ আছে, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পুকুরের তলা পর্যন্ত 10টি ধাপ আছে। একদিন তারা পুকুর পাড়ে গিয়ে দেখে যে পার হতে 5 ধাপ নিচে পানি আছে, মানে উপর থেকে 5 ধাপ নিচে পানি আছে। একদিন তারা পুকুর পাড়ে গিয়ে দেখে যে পার হতে 10 ধাপ নিচে পানি আছে। বর্ষাকালে পানি কোথায় ওঠে তা দেখার জন্য তারা পানির বর্তমান স্তরটাকে, বর্তমানে যে পানির স্তরটা আছে সেখানে শূন্য দ্বারা চিহ্নিত করলেন। তারপর উপরের দিকের ধাপগুলোকে 1 2 3 4 5 6 এভাবে চিহ্নিত করলো। বর্ষাকালে বৃষ্টির পর তারা দেখলো যে পানির স্তর 3 ধাপ পর্যন্ত উপরে উঠেছে। বর্ষা চলে যাওয়ার কয়েক মাস পর দেখা গেল যে পানির স্তর শূন্যর নিচে 3 ধাপ নিচে নেমে গিয়েছে। এখন উপরে যেহেতু 3 দেয়া আছে, নিচের এই 3টাকে তারা কিভাবে চিহ্নিত করবে? উপরেও 3 নিচে 3 একই হয়ে গেলে তো তখন বোঝা যাবে না আসলে পানিটা কি অবস্থায় আছে। এই যে সমস্যায় পড়লো, এই সমস্যা সমাধানের তোমাদের কাছে কি কোনো রাস্তা বা পথ আছে? কোনো সাজেশন তাদেরকে দিতে পারো? বর্ষাকালে কিন্তু, যেহেতু বর্ষাকালে পানি বেড়ে যায় পুকুরে বৃষ্টি হওয়ার কারণে, তো তারা যেখানে চিহ্নিত করেছিল সেখান থেকে দেখলো যে 3 ধাপ উপরে পানি চলে আসছে। বর্ষাকালে তো পানি বেড়ে যাবে,
এই কারণে শূন্য চিহ্নিত করার পরে উপরের দিকে 1 2 3 4 5 করে এভাবে চিহ্নিত করা ছিল। তো উপরের দিকে 3 পর্যন্ত পানি উঠেছে। এরপর বর্ষা চলে যাওয়ার পরে শীত আসে, শীতে তো ডোবা-নালা পুকুর টুকুর সব শুকিয়ে যায়, পানির অভাব থাকে, শুষ্ক মৌসুম, তখন পানি নিচে নেমে গিয়েছে। তো তারা শূন্য যেখানে চিহ্নিত করে রাখছিল দেখলো যে সেই শূন্যর ওই সিঁড়ি থেকে 3 ধাপ নিচে পানি চলে গিয়েছে। তো তারা কি এটাও 3 ধারে চিহ্নিত করবে নাকি অন্য কোনোভাবে চিহ্নিত করবে? হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছো। হ্যাঁ, আমরা যদি উপরে 1 2 3 4 5 6 করে চিহ্নিত করে রাখি, আর শূন্যের নিচে যেহেতু নেমে গিয়েছে, আমরা সংখ্যা রেখায় যখন সংখ্যাগুলো বসিয়েছিলাম তখন শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো, শূন্য থেকে কম যেগুলো, সেগুলোকে আমরা -1 -2 -3 এভাবে চিহ্নিত করেছি। আমরা -1 -2 -3 এভাবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, ওরা নিচের ধাপগুলোকে কিভাবে চিহ্নিত করবে সেটা নিয়ে এবার চিন্তায় পড়ে গেল। তোমরাও চিন্তা করে দেখো তো কোনো বুদ্ধি দিতে পারো কিনা। আমরা ইতিমধ্যে বুদ্ধি দিয়ে ফেলেছি। হ্যাঁ, শেষমেশ ওরা ভাবলো যেহেতু বর্তমান অবস্থা থেকে পানি কমে গেলেই পানির স্তর নিচে নেমে যায়, তখন সাথে সাথে ওদের মাথায় এলো যে শূন্যের চেয়ে কম বা ছোট সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলে। তো আমরাও সেই চিন্তা করে ফেলেছি। কাজেই রমা রানীর চিন্তার সাথে আমরা যদি তুলনা করি, আমাদের চিন্তা খারাপ নেই, আমাদের চিন্তা অনেক ভালো আছে, যথেষ্ট ভালো আছে। তোমাদের চিন্তা খুব সুন্দর আছে। ওকে, তাই বর্তমান স্তরকে তারা শূন্য দিয়ে চিহ্নিত করেছে। তাই শূন্যের নিচের দিকে বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যা বসালেই সবচেয়ে সুবিধা হয়। তোমরাও আমাকে সেই একই সাজেশন দিয়েছ। সেই অনুযায়ী শূন্যের নিচের ধাপগুলোকে আমরা -1 -2 -3 ইত্যাদি চিহ্নিত করলে সবচেয়ে ভালো হয়। এর কিছুদিন পর পানি আরও এক ধাপ নিচে নেমে গেলে তখন তারা সেই ধাপকে -4 দ্বারা চিহ্নিত করবে। বর্ষাকালে পানির স্তর যখন পজিটিভ তখন +3, কিন্তু শুষ্ক মৌসুম যখন, তখন পানির যে ধাপ সেটা 4 ধাপ যদি নিচে নেমে যায় তাহলে আমরা এটাকে -4 দ্বারা চিহ্নিত করব। এভাবে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা ছোট না বড়, উঁচুতে না নিচুতে, এটা কিন্তু খুব সহজেই চিহ্নিত করতে পারি। এই যে -3-তে নেমে আসছিল, এই জায়গাগুলোতে মাইনাস হবে, -1 -2 -3, -3 থেকে আরও কম হয়ে কিন্তু -4 হয়েছে। তাহলে বলো তো -3 বড় না -4 বড়? -3-তে যখন ছিল তখন পানি বেশি ছিল, না -4-এ যখন নেমে আসলো তখন পানির পরিমাণ বেশি ছিল? হ্যাঁ, -3-তে যখন ছিল তখন পানি যে পরিমাণ ছিল, -4-এ যখন পানি নেমে আসলো তখন পানি কিন্তু আরও কম হয়ে গিয়েছে। কাজেই এই -4 কিন্তু কম বা ছোট, আর -3 এটা কিন্তু বড়। একইভাবে আমরা -5 এবং -4 এই দুইটা সংখ্যা যদি চিহ্নিত করি, তাহলে -4 থেকে -5 কিন্তু আরও ছোট। -5 is smaller than -4। এভাবে একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে ছোট না বড়, এটা আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি। আমরা আরও একটা সুন্দর উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে সিঁড়ির ক্ষেত্রে। আমরা একটু পরেই দেখব সিঁড়ির ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরে যেটা থাকে সেটা থেকে আমরা যখন উপরের দিকে উঠতে থাকি, গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা যদি শূন্য ধরি, এই গ্রাউন্ড ফ্লোর থেকে যখন উপরের দিকে ওঠা হয়, এক এক সিঁড়ি মনে করে 1 দিয়ে চিহ্নিত করলাম, তাহলে 1 সিঁড়ি উঠলে 1, 2 সিঁড়ি উঠলে 2, 3 সিঁড়ি উঠলে 3। ঠিক একইভাবে গ্রাউন্ড ফ্লোর থেকে যখন নিচে আন্ডারগ্রাউন্ডের নিচে নেমে যাই তখন কিন্তু আবার কমতে থাকবে, যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরটাকে শূন্য ধরেছি। শূন্যের যখন নিচে নেমে যাওয়া হবে তখন সেটা নেগেটিভ এসে যাবে। তো আমরা এটাও দেখব একটু পরে। আমরা সংখ্যা রেখার মাধ্যমে একটা সংখ্যা আর একটা সংখ্যা থেকে বড় না ছোট এটা একটু চিহ্নিত করার চেষ্টা করি। আমাদের সংখ্যা রেখার আমরা জানি ডান দিকে পজিটিভ 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকবে, আর শূন্যের বাম দিকে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে নেগেটিভ সংখ্যা, -1 -2 -3 -4 এভাবে অসীম পর্যন্ত যেতে থাকবে। এটা -ইনফিনিটি পর্যন্ত যাবে, আর ওইদিকে +ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত থাকবে। এখন আমরা এখান থেকে খুব সহজেই একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে বড় না ছোট আমরা চিহ্নিত করতে পারবো।
দেখো যে কোনো জায়গা থেকে আমরা শুরু করি, যত ডান দিকে যাওয়া মনে করবা যে সংখ্যা তত বড় হচ্ছে, আর বাম দিকে আসলে বুঝতে হবে সংখ্যা তত ছোট হবে। তো একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে বামে না ডানে অবস্থিত, শুধু এইটা আমরা যদি দেখতে পারি বা এটাও যদি বুঝতে পারি, তাহলে কোনটা ছোট কোনটা বড় এটা কিন্তু চিহ্নিত করতে পারবো। যেমন 0 এবং 4, ডান দিকে 4 কাজে 4 বড়, আর বাম দিকে যেটা থাকবে সেটা কিন্তু ছোট। আমরা যদি এই 3 আর -4 ধরি, এখানে আছে 3, এখানে আছে -4, এই 3 এবং -4 এর ভিতরে 3 যেহেতু ডান দিকে, কাজে এই 3টা বড় আর -4 এটা ছোট। যদি -7 এবং -6 এই দুইটা কম্পেয়ার করি, তাহলে ডান দিকে কোনটা? -6, কাজে এটা বড়, আর -7 এটা ছোট। কাজে আমরা সংখ্যা রেখা থেকে কিন্তু খুব সহজেই একটা সংখ্যা থেকে ছোট না বড় এটা কিন্তু চিহ্নিত করতে পারব। যে সংখ্যাটা ডান দিকে অবস্থান করবে সেটা সবসময় বড় হবে, আর যে সংখ্যাটা বাম দিকে অবস্থান করবে সেই সংখ্যাটা আগের সংখ্যা থেকে অবশ্যই ছোট, এটা নির্দেশ করবে। তা আমরা সংখ্যা রেখায় কোন সংখ্যার অবস্থান কোথায় এটা জেনে কিন্তু খুব সহজেই একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা ছোট না বড় এটা চিহ্নিত করতে পারবো। তোমরাও একটা সংখ্যা আর একটা সংখ্যার সাথে যখন তুলনা করবা, ছোট বড় তুলনা, তখন সংখ্যা রেখা অঙ্কন করে নিয়ে এটা যাচাই বাছাই করতে পারো। আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিলাম। আমরা এখানে একটা সংখ্যা থেকে ছোট না বড় এটা চিহ্নিত করতে চাই। আমরা শূন্যের ডান দিকে ধনাত্মক সংখ্যা, শূন্যের বাম দিকে ঋণাত্মক সংখ্যা, এভাবে -∞ পর্যন্ত এবং ডান দিকে +∞ পর্যন্ত বিস্তৃত। আমরা এটা 0, 7 এটা চিহ্নিত করলাম, আর এটা হচ্ছে 4। এই দুইটা সংখ্যার ভিতরে, আমাদের এই দুইটা সংখ্যার ভিতরে দেখো 7 আছে এখানে আর 4 কিন্তু এখানে, কাজে এই দুইটা সংখ্যার ভিতরে ডান দিকে আছে 7 আর বাম দিকে 4। তো আমরা এই দুইটা সংখ্যা যদি কম্পেয়ার করি, এই দুইটা সংখ্যা যদি তুলনা করি, ডান দিকে যে সংখ্যাটা সেটা সবসময় বড়, বাম দিকে সংখ্যাটা যদি ছোট হয়ে থাকে, তাহলে অবশ্যই 4 ইজ স্মলার দেন 7। এই 4 হচ্ছে 7 থেকে ছোট আর 7 হচ্ছে বড়। তো আমরা এটাকে 7 ইজ গ্রেটার দেন 4 অথবা 4 ইজ স্মলার দেন 7 এভাবে লিখতে পারবো। আবার 0 এবং 4 এই দুইটা যদি তুলনা করি, 0 আছে হচ্ছে এইখানে আর 4 হচ্ছে এখানে, তাহলে 4 ডানে অবস্থিত, এখানে 4 হচ্ছে বড় আর 0 হচ্ছে ছোট। কাজে 4 ইজ গ্রেটার দেন 0, 0 থেকে 4 এর ডানে অবস্থিত। ঠিক একইভাবে আমরা যদি -3 এবং 0 এই দুইটা যদি কম্পেয়ার করি, -3 আছে এখানে আর 0 আছে এইখানে, -3 এখানে 0 এখানে, তাহলে ডানে কোনটা? 0। যেহেতু ডানে 0 অবস্থিত, এই কারণে আমরা বলবো যে 0টাই হচ্ছে বড় আর -3 হচ্ছে ছোট। 0 থেকে 1, 2, 3 গুণ ছোট, অনেক ছোট। একইভাবে এটা -8, এটা -3, এই দুইটা সংখ্যা যদি কম্পেয়ার করি, তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো তো দেখি কোন সংখ্যাটা বড় কোনটা ছোট হবে। যদিও আমাদের এখানে চিহ্নিত করা আছে, এখন তোমাদের ব্যাখ্যা করতে হবে কেন -3 বড় আর -8 ছোট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এইটা হচ্ছে -8, এখানে আছে -3, তো -8 থেকে -3 অনেক ডানে অবস্থিত, এই কারণে -3 অনেক বড় আর -8 ছোট। তাহলে আমরা সংখ্যা রেখা থেকে খুব সহজেই কিন্তু একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে বড় না ছোট সেটা দেখে নিতে পারবো। সংখ্যা রেখায় আমরা ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায় এবং বাম দিকে গেলে মান হ্রাস পায়, এটা জেনেছি আগেই। কাজে এই যে 0 এদিকে যেগুলো আছে সবগুলো কিন্তু 0 থেকে বড়, এই 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, 4 থেকে 5 বড়, এভাবে যত ডান দিকে থাকবে সংখ্যা বাড়তে থাকবে। আর এই 0-এর বাম দিকে যা আছে সবগুলো কিন্তু 0 থেকে ছোট, 0 থেকে -1 ছোট,
-1 থেকে -2 ছোট, -2 থেকে -3 ছোট, -3 থেকে -4 ছোট, -4 থেকে -5 ছোট। যত মাইনাস বেশি হবে তত সংখ্যাটা আসলে ছোট হতে থাকবে। অনেকেই একটা ধাঁধা টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে, 0 বড় নাকি -100 বড়? 0 অনেক বড় হবে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, -1 মানে অনেক ছোট, 0 থেকে অনেক ছোট -1, এই জন্যে -1 অনেক ছোট, কারণ আমাদের অনেক ডানে অবস্থিত হবে। আচ্ছা, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে আমরা -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 এভাবে লিখতে পারি। আর এদিকে যত যাচ্ছে তত কিন্তু বড় হচ্ছে। এই যে -4 থেকে -3 বড়, -2 আরও বড়, -1 আরও বড়, -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, এভাবে যত ডান দিকে যাবে সংখ্যা তত বড় হতে থাকবে। আমরা একটা একক কাজ করতে চাই। আমরা এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, আমি সিঁড়ির কথা আগেই বলেছিলাম যে আমরা আজকে এটা দেখব। এই সিঁড়ির এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা ধরেছি 0, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ নিচের দিকে গিয়েছে, এটা গ্রাউন্ড ফ্লোরের উপরে। একজন লোক এই গ্রাউন্ড ফ্লোর থেকে 1, 2, 3, 4, 5 ধাপ যদি উপরে যাই তাহলে +5 হবে। ঠিক একজন লোক এই গ্রাউন্ড ফ্লোর থেকে 1, 2, 3, 4 ধাপ যদি নিচে নামে তাহলে এটা -4 হবে। যত ধাপ নিচে নামবে তত মাইনাস হবে। তাহলে আমরা এই গ্রাউন্ড ফ্লোরটাকে 0 ধরে এই 0 থেকে যখন উপরে যাবে তখন পজিটিভ, আর 0 থেকে যখন নিচে আন্ডারগ্রাউন্ডের দিকে যাবে তখন কিন্তু এটা নেগেটিভ ধরা হয়ে থাকে। আচ্ছা, ছবি থেকে পাওয়া ধারণা নিয়ে আমরা কোনটা গেটার কোনটা লেস এই চিহ্ন দিয়ে আমরা এখানে কিছু কাজ করব, এটি একটু পূরণ করব। আমাদের এখানে দুইটা সংখ্যা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুবই ছোট ছোট করে, এখানে -1 এখানে 1। এই দুইটা সংখ্যার ভিতরে মহিব বলো, এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা ছোট কোনটা বড়? আমরা এখানে যে চিহ্ন, এই যে লেস দেন গ্রেটার দেন আছে, এটা হচ্ছে লেস দেন, এটা গ্রেটার দেন, এই চিহ্ন দুইটার কোন চিহ্নটা এখানে ব্যবহার করতে পারবো? আচ্ছা, এটা ছোট আর এটা বড়, তাহলে আমরা এখানে এই চিহ্ন দুইটার কোনটা ব্যবহার করব? এইটা না এইটা? আচ্ছা, এই চিহ্নটা। ঠিক আছে, দেখি তোমার উত্তরের সাথে এখানে ঠিক মেলে কিনা। হ্যাঁ, সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে খতে এখানে দুইটা সংখ্যা রয়েছে, একটা 0 একটা -1। শামিন বলো, এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা ছোট কোনটা বড়, এবং আমাদের এখানে যে দুইটা চিহ্ন আছে এই চিহ্নের কোন চিহ্নটা আমরা ব্যবহার করতে পারবো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বসো। এই 0 এবং -1 ভিতরে 0টা বড় আর -1 ছোট, কাজেই আমরা এখানে এই গ্রেটার দেন এই সাইনটা আমরা ব্যবহার করতে পারবো। দেখি আসলে উত্তরটা সঠিক কিনা। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। এরপরে গতে যে প্রশ্ন আছে, আমাদের এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা -4 একটা -9, এটা কঠিন না? আকবর বলো, এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড় কোনটা ছোট? আচ্ছা, এই দুইটা সংখ্যার ভিতরে -4 বড় আর -9 ছোট, তাহলে আমাদের এখানে কোন চিহ্ন দেওয়া উচিত? এই স্মলার দেন নাকি গ্রেটার দেন? যেহেতু এটা বড় আর এটা ছোট, কাজে আমাদের চিহ্নটা এই দিক বরাবর হবে, অর্থাৎ এই চিহ্নটা হবে না? আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, আমাদের -4 ইজ গ্রেটার দেন -9। একইভাবে আমাদের এখানে আরেকটা কাজ দিয়ে আছে, এটা 1987 আর এটা হচ্ছে 2999, দুইটার আগে মাইনাস সাইন দিয়ে আছে। আমাদের এই সংখ্যাটা বড় আর এটা ছোট, তাহলে আমাদের এখানে চিহ্ন দেওয়া উচিত, এটাতে গ্রেটার দেন চিহ্ন দেওয়া উচিত। আমাদের সর্বশেষ যে কাজটা রয়েছে সেটা হচ্ছে -64 -59, এই দুটো সংখ্যার ভিতরে কোনটা বড় কোনটা ছোট এটা বলবে। আসিফ, তুমি বলো, এই দুইটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড় আর কোনটা ছোট?
আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি এটা -64, এটা -59, তার মানে এই সংখ্যাটা ছোট আর এটা বড়। দেখি তোমার উত্তর সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আমাদের আরেকটা কাজ ছিল, একটা 9 একটা -9, এই 9টা অনেক বড় হবে, -9 ছোট হবে, তো আমরা একবারে চিহ্নিত করে দিই। এখানে আরেকটা কাজ আছে, এটা -57 59, এইটা বড় হবে না এটা বড় হবে? এটা বড়। আচ্ছা, এটা বড়। এবং সর্বশেষ আরেকটা প্রশ্ন রয়েছে, যে আমার এটা -2 -159, এটা অনেক বড়, কাজে এটা গ্রেটার দেন হবে। আমাদের আরেকটা একক কাজ, এখানে কয়েকটা অঞ্চলের নাম লেখা আছে এবং সেই অঞ্চলগুলোর গড় তাপমাত্রা লেখা আছে, এবং এই ফাঁকা কলামটাতে এটা পজিটিভ না নেগেটিভ বসবে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। প্রথমে ঢাকা, তারপরে কাঠমান্ডু, শ্রীনগর, রিয়াদ, 4টা জায়গার এখানে নাম লেখা আছে। তো ঢাকার গড় তাপমাত্রা 30 ডিগ্রি উপরে, অর্থাৎ 0 ডিগ্রির উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা জানি 0 ডিগ্রির উপরে 0 থেকে বড় যেগুলো সেগুলো পজিটিভ ধরা হয়ে থাকে। তাহলে আমাদের এখানে ফাঁকা এই কলামটাতে পজিটিভ বসাবো নাকি নেগেটিভ বসাবো সেটা আমাদের চিহ্নিত করতে হবে। কাঠমান্ডু 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, এখানে কি সাইন হবে সেটা আমরা পরবর্তীতে লিখব। শ্রীনগর 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 6 ডিগ্রি সেলসিয়াস, এবং রিয়াদ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন কোনটাতে কোন সাইন হবে সেটা তোমাদেরকে বসাতে হবে। এটা +30 ডিগ্রি হবে, এটা +30 ডিগ্রি হবে, নাকি এটা -30 ডিগ্রি হবে, নাকি এটা +30 ডিগ্রি হবে, এই সাইন সহ তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমেই আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন স্থানের তাপমাত্রার উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লেখো। এই যে ঢাকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা এটা +30 ডিগ্রি সেলসিয়াস লিখবো নাকি -30 ডিগ্রি সেলসিয়াস লিখবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আমরা +30 ডিগ্রি সেলসিয়াস লিখবো। আর কাঠমান্ডুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, তাহলে এটাকে আমরা কি লিখব? +2 ডিগ্রি সেলসিয়াস নাকি -2 ডিগ্রি সেলসিয়াস? আচ্ছা, -2 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 6 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কিভাবে লিখব? এটাও মাইনাস লিখব। আচ্ছা, এটাও -6 ডিগ্রি সেলসিয়াস। আর রিয়াদের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে 40 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি গরম। আমাদের দেশেও এই বছরটাতে এরকম 40 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে, অনেক বেশি গরম পড়েছে। তো এটা আমাদের পজিটিভ হবে, পজিটিভ 40 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমাদের আরও কোশ্চেন আছে, কিন্তু এখানে কোশ্চেন শেষ নেই। বলা আছে যে নিচের সংখ্যাগুলো উল্লেখিত সংখ্যাগুলোর দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে। এখানে যে বিভিন্ন তাপমাত্রা বোঝানো হয়েছে, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, এভাবে 40 ডিগ্রি এবং ইনফিনিটি পর্যন্ত আছে, এদিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত আছে। এবার তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লিখতে হবে। স্থানগুলো এখানে দেওয়া আছে আমাদেরকে। ঢাকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, আমরা আগে 4টাতে রেখে আসছি। এরপর কাঠমান্ডু, শ্রীনগর, রিয়াদ, এই সবগুলোর তাপমাত্রায় আমাদের এখানে দেওয়া আছে। এই তাপমাত্রা অনুসারে এই সংখ্যা রেখায় স্থানগুলো আমাদের লিখতে হবে। ঢাকার স্থান কোথায় হবে, তারপরে কাঠমান্ডুর স্থান কোথায় হবে, শ্রীনগরের স্থান কোথায় হবে এই সংখ্যা রেখায়, এবং রিয়াদের স্থান কোথায় হবে এই সংখ্যা রেখায়, সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। একদম শুরুতেই ঢাকার তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এটা যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 5, 10, 15, 20, 25, 30, কাজে এই 30-এর দাগ এই বরাবর আমাদের ঢাকা লিখতে হবে। তো আমরা ঢাকা লিখে দিলাম এখানে, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপরে কাঠমান্ডু কত? 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটাকে -2 ডিগ্রি সেলসিয়াস লিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে -2 ডিগ্রি সেলসিয়াস কোথায় হবে? এটা যদি 0 ডিগ্রি হয়, এটা -1, এটা -2, ঠিক এই দাগ বরাবর আমাদের কাঠমান্ডু হওয়ার কথা, এই দাগ বরাবর।
এরপরে ছিল শ্রীনগর -6°C, 0°C নিচে -6°C। তো কাজে আমাদের এটা 5 -6 ঠিক এখানে হবে, এটা হচ্ছে শ্রীনগর। এবং সবশেষে রিয়াদের তাপমাত্রা হচ্ছে 40°C, এটা 30, 35, 40, এখানে হবে রিয়াদের অবস্থা, এখানে রিয়াদ। এই যে বিভিন্ন স্থানে তাপমাত্রা অনুসারে আমরা অঞ্চলগুলো বসালাম, এই প্রশ্নগুলো ছাড়াও আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে কোন স্থানটি সবচেয়ে শীতল, সবচেয়ে বেশি ঠান্ডা হচ্ছে যত মাইনাস হবে। আমরা এখানে -6°C তাপমাত্রা দেখেছিলাম শ্রীনগরের। এরপরে কোশ্চেন হচ্ছে যে সমস্ত স্থানের তাপমাত্রা 10°C বেশি সে সমস্ত স্থানের নাম লিখো। এটা 0, এটা 5, এটা 10, 10-এর উপরে এদিকে কোন কোন এলাকা আছে? ঢাকা আর রিয়াদ। কাজে আমরা সংখ্যা রেখা থেকে কিন্তু উত্তর বের করে ফেললাম, ঢাকা এবং রিয়াদ। তো আমরা খুব সহজেই এই ধনাত্মকতা এবং ঋণাত্মকতা, কোনটা বড় কোনটা ছোট, এই ক্রমটা কিন্তু বের করে ফেলতে পারবো। এখন যদি প্রশ্ন করা হয় 0°C থেকে কোন তাপমাত্রায় কোন অঞ্চলগুলো রয়েছে, তাহলে কিন্তু আমরা 0°C বাম দিকে দেখছি যে কাঠমান্ডু এবং শ্রীনগর অবস্থিত, সহজে কিন্তু বের করে ফেলতে পারবো। তোমরাও খুব সহজেই সংখ্যা রেখা থেকে অথবা সহজেই চিন্তা করেই কিন্তু বের করে ফেলতে পারবা কোন সংখ্যাটা বড় কোনটা ছোট, কোনটা 0 থেকে বড় কোনটা 0 থেকে ছোট, -4, 4-এর ভিতরে কোনটা বড় কোনটা ছোট, এই সংখ্যাগুলো সহজে বের করে নিতে পারবো আশা করি। আমরা আজকের ক্লাস শেষ করব। তোমাদের কাজ হচ্ছে সংখ্যা রেখা অঙ্কন করে একটা সংখ্যা অনেকটা সংখ্যা থেকে ছোট না বড় এটা যাচাই বাছাই করবা। একজন একটা সংখ্যা দেবা, অন্যজন বলবে এই সংখ্যাটা থেকে বড় না ছোট। আশা করি তোমরা আজকের এই বিষয়গুলো মাথায় রাখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা শুরু করব। আমরা পূর্ণ সংখ্যার জগৎ নিয়ে আলোচনা করলাম, সংখ্যার ক্রম নিয়ে আলোচনা করেছি। আমরা পরের সেশনগুলোতে এই পূর্ণ সংখ্যা রেখার সাহায্যে কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।